রাসায়নিক দ্রব্য প্রয়োগের উপরে আজকের এখানে এই কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আব্দুল হালিম মাস্টার, আব্দুল হাকিম মাস্টার প্রফেসর, আর কিছু লাগে প্রধান শিক্ষক। আর এখানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় কর্মকর্তা তো সিনিয়র রিসার্চ অফিসার জনাব আব্দুল সালাম সাহেব। সমন্বয়কারী হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ অফিসার জনাব জহির সাহেব। উপস্থিত আমাদের আরো দুজন সহকর্মী আছে আমাদের বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের জনাব জাহাঙ্গীর আলম, তারপরে জনাব মিহিদুল মোহাম্মদ ইব্রাহিম। তো আপনারা এই প্রশিক্ষণের উপরে আমাদের স্যাররা এখানে প্রশিক্ষণ দিবেন, ওনারা বিস্তারিত বলবেন। আমি প্রথম প্রাথমিকভাবে আজকের অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী জনাব জহিরুল আলম সাহেবকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহিরুল আলম, সিনিয়র রিসার্চ অফিসার, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার প্রধান হিসাবে আমি দায়িত্ব পালন করছি। আমাদের এই পর্যায়ে পরিচিতি পর্ব, একটু সবাই আমরা একটু নিজের পরিচয়টা দেব। পরিচয়ের পরে আমি কিছু কথাবার্তা বলবো। এরপরে আমাদের প্রধান অতিথি প্রধান শিক্ষক মহোদয় আছেন, তিনি আপনাদের এলাকাবাসীর পক্ষ থেকে কিছু কথা বলবেন। আমাদের প্রশিক্ষক মহোদয় তো সারাদিনই আছেন, আব্দুল সালাম মহোদয়, তিনি বিভাগীয় কর্মকর্তা। তবে আজকে তিনি এসছেন এখানে সিনিয়র রিসার্চ অফিসার কাষ্ঠ সংরক্ষণ বিভাগের এই বিষয়ের প্রশিক্ষণ দেওয়ার জন্য। তিনি সারাদিনই থাকবেন, তার সেশনই চলবে। আমরা অনুষঙ্গ হিসাবে যতটুকু দরকার ততটুকুই করব। এখন সবাইকে আমি একটু পরিচিতিটা প্রদান করার জন্য অনুরোধ করছি, এখান থেকে শুরু করি। নেক্সট আপনি বলেন প্লিজ, এর নামটা কি? আব্দুল মালেক। এরপরে সাদ্দাম হোসেন। হ্যাঁ, এরপরে হ্যাঁ, পরের জন। নেক্সট হ্যাঁ, এর পেছনে
আমি মাওলানা দিলওয়ার হোসেন, প্রিন্সিপাল আলফালা ইসলামিক কিল্টার গার্ডেন, বন্দর নারায়ণগঞ্জ। আমার এখানে স্থানীয়, এটা আমার নিজস্ব বাসস্থান। আমার নাম হলো মোহাম্মদ নুরুল ইসলাম, আমার বাড়ি হলো মেজদি, আমি মাদ্রাসায় খেদমত করি। আমি তো আমার পরিচয় কিছুক্ষণ আগে দিয়েছি, তারপরও নিয়ম অনুযায়ী দিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল আলম, সিনিয়র রিসার্চ অফিসার, তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ শাখা, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল সালাম, সিনিয়র রিসার্চ অফিসার, ফুড প্রিজার্ভেশন ডিভিশন, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম থেকে আসছি। থ্যাংক ইউ। কাজ করে আমি মোহাম্মদ আব্দুল হাকিম, প্রধান শিক্ষক, মুজাহিদ নবীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াখালী মৌজা, সদর নোয়াখালী। আমি মোহাম্মদ জাহির আলম, আমি এটি একজন কর্মচারী। এই প্রশিক্ষণ এইখানে এই ডিপার্টমেন্টে আমি চাকরি করেছি, আমি এখন রিটায়ার। আমি জায়েদ হোসেন। আমাদের পরিচিতি পর্ব শেষ হলো, আপনারা পরিচয় প্রদানের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনারা যারা আজকে এই শীতের সকালে আমাদের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের প্রশিক্ষণ অনুষ্ঠানটিকে সার্থক করার চেষ্টা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে মঞ্চে যারা আছেন, আমাদের প্রধান শিক্ষক মহোদয় এখানে এসেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে এই জিনিসটা আয়োজন করতে সহযোগিতা প্রথমেই করেছেন আমাদের সাবেক সহকর্মী, এখনো যে হৃদয়ে ধারণ করে আমাদের প্রতিষ্ঠানকে, সেই জাহাঙ্গীর সাহেবকে বিশেষ ধন্যবাদ যে তিনি এই যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, অনুষ্ঠানটা আয়োজনে সহযোগিতা করেছেন। এই জন্য জাহাঙ্গীর সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি এই স্থানটা আমাদেরকে দিয়ে সরকারি কাজে সহযোগিতা করেছেন। তিনি বোধহয় তিনি জাহিদ সাহেব, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর প্রশিক্ষক মহোদয়, তার অনেক ব্যস্ততা, তার দুটো দায়িত্ব, নিজে এই কাজের তো আছেই সারা দেশব্যাপী, তাকে এই কাজটা উদ্ভাবন করে আবার সেটা নিয়ে সারা দেশব্যাপী ঘুরে বেড়াতে হয়, মানুষের মাঝে ছড়িয়ে দিতে হয়। তিনি সেটা করছেন। তার আরো একটা দায়িত্ব আছে, ওইটা আরো ঝামেলাপূর্ণ কাজ, পুরা প্রতিষ্ঠানের মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং কাজটা, ইঞ্জিনিয়ারিং মেনটেনেন্স, আমাদের সাপোর্ট কাজ, যেগুলো গবেষণার সাথে জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের যে কাজ, সেগুলো তিনি তদারকি করছেন ওই ডিভিশনের প্রধান হিসাবে, বিভাগীয় কর্মকর্তা হিসাবে। তিনি এই যে তার ব্যস্ততম সময় কে এখানে স্যাক্রিফাইস করে এখানে প্রশিক্ষণের জন্য এসেছেন, আমাদের এই শাখার আমন্ত্রণে সাড়া দিয়ে, এই জন্য তাকেও বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রাতিষ্ঠানিক আজকে তো আপনারা এই বিষয়টা জানবেনই, শিখবেন, জানবেন, এটাকে ভবিষ্যতে প্রয়োগ করে আপনারা আপনাদের কাজের মধ্যে প্রয়োগ করবেন। সবারই পরিচয় বুঝতে পারলাম যে আপনারা কাঠের কাজের সাথে জড়িত, কাঠ দিয়া যত ফার্নিচার তৈরি হয় তার সাথে জড়িত। খুবই ভালো লাগছে যে আমাদের প্রশিক্ষণার্থীগণের মধ্যে দেখলাম যে অলমোস্ট 10% হলো কাঠের কাজের সাথে জড়িত। আমরা সাধারণত এরকম পাই না, কিছু মিক্স থাকে বিভিন্ন জায়গায়, কিন্তু এখানে সম্পূর্ণ কাঠের কাজের সাথে জড়িত যাদের দরকার প্রশিক্ষণটা, তাদেরকে আমরা আজকে প্রশিক্ষণার্থী পেয়েছি। এটা তো আজকে একটা কাজ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট জাতীয় গবেষণা প্রতিষ্ঠান হিসেবে তার একটি কাজ। তাহলে কি আপনারা হয়তো ভাবতে পারেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কি শুধু এই কাজটাই করে? না, তা নয়। হয়তো 100 ভাগের 1 ভাগ হতে পারে এটি, তাহলে আরো 99 ভাগ কাজ রয়ে গেছে। তাহলে সেগুলোরও তো একটু ধারণা পাওয়া দরকার। আপনারা হয়তো বারবার এই প্রশিক্ষণটা নিয়ে এখানে আসা হয়, অনেক সময় হয়তো ভাবতে পারবেন যে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কি শুধু এই কাজই করে? না, বন ও বনজ সম্পদের ব্যবহার এটি একটা বিরাট সেক্টর। আজকে সারা পৃথিবী উদ্বিগ্ন আমাদের
বন বন নিয়ে, বন আছে তো পৃথিবী বাঁচবে, বন শেষ পৃথিবী শেষ। তাহলে এটি এত এত সীমাবদ্ধ জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, এত সীমাবদ্ধ কিছু নয়, এটি একটি অংশ মাত্র। তাহলে পুরো কাজটা হলো একেবারে কোন স্থানের জমি নির্বাচন, কোথায় গাছ লাগাবেন, সেই মাটিটা কিরকম, সেই মাটির নিউট্রিয়েন্ট অবস্থাটা কি, সেখানে আপনি তার কোন নিউট্রিয়েন্ট কি পরিমাণ আছে সেটা নির্বাচন পরিমাপ করা, গাছটা কোন গাছটা ওখানে লাগাবেন, আপনার লাগাতে গেলে তার নিউট্রিয়েন্টের পরিমাণ বাড়াতে হবে কিনা, সার দিতে হবে কিনা, গোবর দিতে হবে কিনা, এগুলো পর্যবেক্ষণ করে সেখানে সিদ্ধান্ত নেওয়া। এটা থেকে শুরু করে তারপরে বীজটা কেমন হবে, কোন গাছ থেকে বীজটা নিলে বীজটা বেশি ভায়াবল হবে, তারপরে আপনার আপনি এই গাছের যত্ন আত্মি, এই যে চারা রোপণটা কিভাবে করবেন, রোপণের পরে তার যত্ন আত্মি কি হবে, সেখান থেকে এটা ধরেন ফরেস্ট ম্যানেজমেন্ট বলে, বনায়নের ক্ষেত্রে এগুলি আপনার দরকার। তাইলে এগুলি সবগুলো নিয়েই কিন্তু আলাদা আলাদা কাজ করে, এর জন্য 11টা ডিভিশন কাজ করছে। এই টোটাল প্রক্রিয়াটার জন্য আমাদের 11টা ডিভিশন কাজ করতেছে। এরপরে আসে গাছে যেদিন করাত লাগাবেন, গাছটা ম্যাচিউর হয়েছে, ম্যাচিউর হওয়ার পরে কিন্তু গাছ কাটতে হবে, জানেন তো এটা একটা জিনিস। সে কিন্তু কি করে, কার্বন আমাদেরকে অক্সিজেন দেয়, গাছ তো অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এটাই হলো আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখার যে মূল মন্ত্র। পৃথিবীকে সজাগ রাখতে হইলে তাকে অক্সিজেন পৃথিবী পেতে হবে, যে আমি নিচ্ছি অক্সিজেন, ছেড়ে দিচ্ছি কি কার্বন ডাই অক্সাইড। গাছ আবার উল্টাটা, অ্যালিভ গাছ, ম্যাচিউর গাছ করছে কি, অক্সিজেন ছাড়ে আর কার্বন ডাই অক্সাইডটা নিয়ে নেয়। এখন এমন একটা সময় আসে যখন তার আর বৃদ্ধির খুব একটা সম্ভাবনা নেই, সে আবার উল্টাটাও করে, বেশিরভাগ মানে ওই অক্সিজেন না ছেড়ে তখন সে আরো কার্বনের পরিমাণ বাড়ানোর একটা বিষয় আছে এখানে জড়িত, ফলে তাকে কাটতে হবে, একটা পর্যায়ে তাকে কাটতে হবে। এখন আবার আমার একে দিক দিয়ে কাঠেরও প্রয়োজন, সেই জন্যও কাটতে হবে, ওরও দরকার, ওরে কেটে আবার নতুন করে ওখানে গাছ লাগাতে হবে, আর আমারও কাঠের, পৃথিবীবাসীর কাঠের প্রয়োজন, সেই জন্য কাঠ কাটতে হবে। এই কর্তনের পর থেকে একেবারে ফার্নিচার করে সেটাকে সুন্দরভাবে সংরক্ষণ করা এই পর্যন্ত এই কাজটাকে বলে ফরেস্ট প্রোডাক্টস রিসার্চ আর কি, রিসার্চ। তো এইটার জন্য 6টা ডিভিশন কাজ করছে। আবার আরেকটা শাখা আছে আমাদের রিসার্চের, সেটা হলো বন্যপ্রাণী শাখা। বন্যপ্রাণী বিষয়টা এখন একটা পৃথিবীব্যাপী একটা বড় বিষয় হয়েছে, এটা বিভাগ হয়নি, এখন একটা শাখা হিসেবে কাজ করছে। মোট 17টা ডিভিশন একটি শাখা কাজ করছে। এখন এই কাজের প্রত্যেকটার কাজ বলতে গেলে তো এখানে আজকে প্রশিক্ষণ শেষ হয়ে যাবে আমার, তাহলে কাজ বলতে বলতে শেষ হয়ে যাবে। তবে আমাদের এই কাজগুলো করতে গিয়ে প্রত্যেকটা প্রায় সেক্টরে আমরা বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট প্রযুক্তি উদ্ভাবন করেছি। সেই প্রযুক্তির একটা তো আজকে এখানে নিয়ে আসছি। এরকম প্রযুক্তি আছে 100টি, তার মধ্যে মানুষ ব্যবহার করছে প্রায় 30টির মতো। তাহলে 30টি নিয়ে তো অন্তত পক্ষে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, প্রচারণা চালাতে হচ্ছে। তো যাই হোক, আমি আর সেই দিকে বাড়াবো না আজকে, সেই কথাবার্তার মধ্যে খুব একটা যাব না। তাহলে আমি ব্যাপকতাটা বুঝাতে পেরেছি, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের কাজের ব্যাপকতাটা এত। তার মধ্যে একটি কাজ নিয়ে আজকে এসেছি, সেটা নিয়ে আমাদের সালাম স্যার যিনি দিবেন, আজকে আপনাদের সাথে সারাদিন কাজ করবেন। এখন আমি আর এই দিকে কথা না বাড়িয়ে মোটামুটি বোধহয় আমি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের কাজের কলেবরটা কিছুটা আপনাদেরকে বুঝাতে পেরেছি, কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। এখন আমি আর না বাড়িয়ে আমি আজকের যিনি অতিথি হিসাবে আমাদের মধ্যে এসছেন জনাব মোহাম্মদ আব্দুল হাকিম, প্রধান শিক্ষক, নূরজাহান মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়কে আমি আমাদের জন্য কিছু বলার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত কাঠ, বাঁশ, বেত এবং সনজাতীয় গাছের আবিষ্কার বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণে
সম্মানিত প্রশিক্ষকবৃন্দ এবং যারা আয়োজন করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আসলে আমাদের সারা বিশ্বে একটা দেশ বা পরিবেশ স্থিতিশীল থাকার জন্য 25% বনভূমি দরকার। সেই হিসেবে আমাদের বাংলাদেশে রয়েছে মাত্র 16%। 25%-এর মধ্যে আমাদের 16%, অর্থাৎ আমাদের বন বিভাগের বনের এমনি একটা ঘাটতি আছে। এটার মধ্যে আমাদের আবার জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমরা এগুলো কেটে ফেলছি। যেখানে একটা পরিবারের মানুষ যদি 5 ভাই থাকে, 5 ভাইয়ের জন্য 5টা ঘরের দরকার হয়। বাড়িতে এগুলো ম্যাচুর হওয়ার আগে আমরা কিন্তু অনেক গাছ কেটে ফেলি। আগে জনসংখ্যা কম ছিল, দেখা গেছে যে এক একটা গাছ একেবারে 50, 60 বছর, 70 বছর পরে এটা কাটা হতো এবং এটা একটা সত্তা থাকতো। কিন্তু এখন এটা প্রয়োজনের তাগিদেই 10 বছর 15 বছর পরে এই গাছগুলো কেটে ফেলে, এমনকি এগুলোর কোনো একটা ভালো কাজ দেয় না। আমি এর আগেও এরকম একটা সেমিনারে উপস্থিত ছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে, কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহারের কারণে এই কাঠের, এই বাঁশের, এই বেত অথবা সনের আয়ুষ্কাল বৃদ্ধি করা যায়। এটা কিন্তু মানে একটা ম্যাজিকের মতো। আমি নিজেও এটি ব্যবহার করেছিলাম। আমি আমাদের যে আমার বড় ভাই জাহাঙ্গীর ভাইয়ের বদলতে এটা আমিও কিন্তু আমার বাড়িতে ব্যবহার করেছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে, আসলে কিন্তু ভালো। আমি কিছু কিছু কাজ করেছি। এর আগেও কিন্তু একটা সেমিনারে আমি ছিলাম, তখনও কিন্তু অনেককে শিখাইতেছিলেন। আমার কাছে ব্যাপারটা বেশ ভালো লেগেছে। আর এটা যদি আমরা সবসময় ব্যবহার করতে থাকি, বা এখানে তো যারা আছেন আমার বড় ভাইরা আছেন, আবার অনেকে সবাই কিন্তু এই কাঠের সাথে গাছ কাটা কিংবা ফার্নিচার তৈরি সবাই সবকিছুর সাথে ওনারা জড়িত। ওনারা শুধু এটা নিজে ব্যবহার করবেন বা নিজে শিখবেন তা না, ওনারা এটা আপনাদের কাছে শিখে ওনারা আবার সবাইকে শিখাবেন। এভাবে যদি হয়, এখানে সবাইতে শুধু নোয়াখালী মৌজা বা 100 মুরাদপুর তা না, এখানে একটু বাইরেও আছেন। আবার ওনারা বিভিন্ন কাজের খাতিরে কিন্তু বিভিন্ন এলাকাতে যান। সেখানেও যদি সবাইকে এই ব্যাপারটা আজকে শিখে আবার যদি ওনারা এটা শিখেন, আমার মনে হয় যে এটা পুরো এলাকাতেই এটা ছড়িয়ে যাবে। আমি একটু ব্যস্ত, আমাদের স্কুলের পরীক্ষা চলছে। আমার অনেক কথা বলার ছিল, বা ফলে যদি সুযোগ পাই আবার বলবো। তা আমি আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানটা যেন একেবারে শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে শেষ হয়। প্রশিক্ষক মহোদয়ের কাছ থেকে আপনারা একটু সুন্দরভাবে ভালোভাবে বুঝে নেবেন। যদি কোনো প্রশ্ন করার থাকে ওনাকে প্রশ্ন করবেন, প্রশ্ন করে ব্যাপারটা হাতে কলমে একটু বুঝে নেবেন। বুঝে নিলেই আমাদের এলাকারই উপকার হবে। আর ভবিষ্যতে যেন এরকম অনুষ্ঠান আমাদের এলাকাতে আরো হয়, আমি সে আহ্বান জানাবো, এবং সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের জনাব মোহাম্মদ আব্দুল হাকিম প্রধান শিক্ষক মহোদয়কে। তিনি সুন্দরভাবে তার অভিজ্ঞতা তিনি যে ব্যবহার করে উপকার পেয়েছেন সেটা বললেন। আমাদের এই প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি উপকৃত হয়েছেন। আর সবাইকে তো যেটা আহ্বান জানালেন, ওনার আহ্বানে আপনারা সাড়া দিবেন ইনশাআল্লাহ আশা করি। এখন আর আমার এই বিষয়ে আর সময় নষ্ট না করে সরাসরি আমরা প্রশিক্ষণে চলে যেতে চাই। এই প্রশিক্ষক আমাদের আজকের প্রশিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল সালাম, সিনিয়র রিসার্চ অফিসার, কাষ্ঠ সংরক্ষণ বিভাগ, বিভাগীয় কর্মকর্তা, সার্ভিস ইঞ্জিনিয়ারিং ডিভিশন, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট মহোদয়কে আমি অনুরোধ করছি তিনি তার প্রশিক্ষণ সেশন চালিয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, বিশেষ করে প্রধান শিক্ষক মহোদয়কে। উনি ওনার কর্ম ব্যস্ততা রেখে আমাদেরকে সময় দেওয়ার জন্য এখানে এসেছেন, ওনার অভিজ্ঞতা বিনিময় করেছেন। সাথে সাথে সমন্বয়ক মহোদয়কেও আমরা আর কথা না বাড়িয়ে, যেহেতু সময় স্বল্পতা আছে, আমরা শুরু করে দিই। কি বলেন সবাই? ওকে। আমরা
এখন একটু প্ল্যান করব আমরা কিভাবে ট্রেনিং সেশনটা পরিচালনা করব। আমরা চাচ্ছি যে দুইটা ওয়েতে আমরা সেশনটা পরিচালনা করব। প্রথমে আমরা থিওরিটিক্যাল আলোচনা করব, এরপরে এই থিওরিটিক্যাল আলোচনার অনুযায়ী প্র্যাকটিক্যাল করব, এবং এই প্র্যাকটিক্যালটা আপনারা নিজেরা যদি করেন হয়তো আরো বেশি মনে থাকবে। তাইলে আমরা প্রথমে আলোচনা করব, তারপরে প্র্যাকটিক্যাল করব। মূলত আমরা চেষ্টা করব যে এই কেমিক্যালগুলো বা সংরক্ষণগুলো ব্যবহার করলে কিভাবে কাঠ, বাঁশ, ছন এদের ব্যবহারিক আয়ুষ্কালটা বাড়ায় দেওয়া যায়। আচ্ছা, প্রথমে আপনাদেরকে একটা করি, সবাই যেহেতু কাঠের সাথে জড়িত, এই কাঠের ফার্নিচার তৈরি করতে গিয়ে আপনারা কি কি অসুবিধায় পড়েন, দু একটা অসুবিধা যদি শেয়ার করেন। আচ্ছা, অল্প দিনে গুণে ধরে যায়। হ্যাঁ, আর মানে অনেক মোটা গাছ কিন্তু 6 মাসের মধ্যে ওই ফার্নিচারে গুণ পোকা আসে, আর গুণ পোকা আসলে ওই ফার্নিচারটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা যারা ফার্নিচার মেকার আছেন বা যে কোম্পানি আছে বা দোকান আছে, ওই দোকানের একটা দুর্নাম শুরু হয়ে যায় যে এই দোকান থেকে আনলে ফার্নিচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আপনারা চাচ্ছেন এর একটা রেমেডি, কিভাবে এই নষ্টর হাত থেকে রক্ষা করতে পারবেন, তাই তো? আমরা ঠিক এমনই একটা রেমেডি বা সমাধান নিয়ে আসতে পেরেছি, আশা করি আপনারা খুব এনজয় করবেন। এখানে আমরা খুব কঠিন কিছু দেব না, আমরা এখানে আবার দুটো ভাগ করব। একটা ঘরের ভিতরে যে আসবাবপত্রগুলো ব্যবহার করব সেগুলো কিভাবে ট্রিটমেন্ট করব, আর ঘরের বাইরে যে কাঠ বাঁশগুলো ব্যবহার করব, ছনগুলো ব্যবহার করব, ওগুলো কিভাবে সংরক্ষণ করব। প্রথমে আমরা ঘরের ভিতরে যে কাঠ বাঁশ বা তাদের ফার্নিচার ব্যবহার করি সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই গুণ পোকাগুলো কেন আসে এটা জানেন? কেউ বলতে পারবেন? এই গুণ পোকাগুলো এখানে কাঠে কেন আসে? এটা তো আসার কথা না, মানে না আসলেও পারতো, কিন্তু কেন আসে? অনেক সময় অনসিজনিক গাছ কাটার কারণে অনেক সময় রাইট। মূলত এখানে এই গুণ পোকার খাবার আছে গাছের ভিতরে, এটা কি আপনারা জানতেন আগে? এই গাছ কাটার পরে, আপনি একটা গাছ কাটার পরে দেখবেন মাঝখানে একটা লাল বা কালো একটু অংশ থাকে না, এটারে আপনারা কি বলেন? সার কাঠ বলেন। এই কালো বা লাল যে কাঠের চারপাশে গোল করে একটা অংশ থাকে সাদাটে, এটারে কি বলে? বার বলেন, অসার বলেন, পল বলেন, উসর বলেন, তাই না? এই পুরো কাঠটার মধ্যে দুটো অংশ, একটা সার কাঠ, একটা অসার কাঠ। এই সার কাঠের মধ্যে ন্যাচারালি গাছ কিছু লবণ যুক্ত করে, ফলে ওই সার কাঠটা আর গুণ পোকায় খায় না। আর ওই যে সাদাটে অসার কাঠ আছে, ওইখানে স্টার্চ থাকে। মূলত এই কাঠের মধ্যে তিনটা মূল উপাদান থাকে: সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন। এর বাইরে থাকে কতগুলো এক্সট্রাকটিভ, মোম, রেজিন, যেটাকে ওয়াক্স বলে, টাইলোস, এরকম প্রাকৃতিক কতগুলো লবণ থাকে। সেই লবণগুলো ওখানে যুক্ত হতে হতে ওই কাঠের খাবারটা স্টার্চ, যেটা আরেকটা উপাদান হচ্ছে স্টার্চ। এই স্টার্চের অংশটাই গুণ পোকা, উই পোকা, ফাঙ্গাস, টার্মাইট, এই যে উড্ডিকে এজেন্ট যেগুলো আছে, অর্থাৎ কাঠ নষ্ট করার জন্য যে পোকাগুলো দায়ী, সেই পোকাগুলোর একটা খাবার হচ্ছে স্টার্চ। ওই স্টার্চটা খাওয়ার জন্যই মূলত কাঠের মধ্যে সে আসে। যেহেতু সার কাঠের মধ্যে বিভিন্ন লবণ যুক্ত হয়ে থাকে প্রাকৃতিক ভাবে, সেই জন্য ওই অংশটা আর খেতে পারে না, ফলে এটা অনেক দিন টেকসই হয়। সার কাঠ অনেকদিন টেকে না। আর চারপাশের যে সাদাটা অংশটা বললাম, সেখানেও ওই স্টার্চ আছে, কিন্তু ওখানে ওই প্রাকৃতিক লবণটা যুক্ত হয় নাই, না হওয়ার কারণে ওই স্টার্চ অংশটা গুণ পোকায় খেতে পারে। আর এই খাবারটা খাওয়ার জন্যই মূলত সেই গুণ পোকাগুলো ওখানে আসে, বসবাস করে, ডিম পারে, লার্ভা হয়, পরবর্তী বাচ্চা হয়, এইভাবে তার জীবন চক্র চালাইতে থাকে। আর সাথে সাথে আমাদের ওই ফার্নিচারটা নষ্ট হইতে থাকে। তাইলে আমরা যদি কোনোভাবে ওই প্রাকৃতিকভাবে যে লবণগুলো ছিল সার কাঠে, এই অসার কাঠের অংশটার মধ্যে যদি এই লবণগুলো দিয়ে দিতে পারতাম, তাইলে সার কাঠের মতো টেকসই হইতো। আমরা সেই কাজটা আজকে করার চেষ্টা করব। তাইলে এটা কিভাবে করা সম্ভব এটা জানা জরুরি না? এই ফর্মুলাটা আমরা জানবো। আমি প্রায় একটা কথা বলি,
যে ফর্মুলাটা জানা খুবই জরুরি। কারণ হলো একটা সময় ডায়রিয়ায় অনেক লোক মারা যেত না, তখন ওর স্যালাইন আবিষ্কার হয় নাই। অথচ স্যালাইন বানাইতে কি লাগে? আধা লিটার পানি লাগে, এক মুষ্ঠ চিনি লাগে, আর এক চিমটি লবণ লাগে। তাহলে এই জিনিসগুলো তো আমাদের তৎকালীন সময়ও ছিল, আমরা শুধু জানতাম না যে আধা লিটার পানির সাথে এক মুষ্ঠ চিনি দিয়ে এক চিমটি লবণ দিয়ে গুলায় খাইলে আমার এটা সেরে যায় বা কমে আসে, মানুষ মারা যায় না, তাই না? এই ফর্মুলাটা জানার পরে আমাদের মৃত্যুর হার অনেক কমে গেছে। তো আজকেও আপনাদের সাথে এরকম একটা ফর্মুলা নিয়ে আলোচনা করব, যে জিনিসগুলো আপনার চারপাশে আছে, আপনি না জানার কারণে ঘুন পোকায় আপনার ফার্নিচারটা খেয়ে নষ্ট করে ফেলে। আমরা সেই ফর্মুলাটা জানবো, সেখানে কি কি ব্যবহার করব এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি এই জিনিসগুলো ফর্মুলাটা জেনে যান, আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারেন। এর মধ্যে কি আছে? প্রথমেই আছে, আমরা যেটা বলছিলাম যে ইনডোর এবং আউটডোর দুইটা ভাগ করে আলোচনা করব। ইনডোর বলতে ঘরের ভিতরে যে ব্যবহৃত ফার্নিচার গুলো আছে না, সেই ফার্নিচার গুলো কিভাবে সংরক্ষণ করব, ট্রিটমেন্ট করব, এই বিষয়টা আলোচনা করতে আমরা দুটা লবণ ব্যবহার করব। সেই দুইটা লবণ আপনারা চিনেন, একটা হচ্ছে বোরিক অ্যাসিড। কেউ কি চিনেন? বোরিক অ্যাসিডের নাম শুনছেন কেউ? আচ্ছা ঠিক আছে, আপনারা কেউ শোনেন নাই, আমি বুঝে নিলাম। আপনারা ক্যারম খেলছেন? ক্যারম বোর্ড খেলেন নাই? সেখানে একটা পাউডার ব্যবহার করছেন না, ওইটার নাম কি? বোরেক পাউডার। এটা কোন কোন এলাকায় বরিক পাউডার বলে, কোন কোন এলাকায় বরই পাউডার বলে। আসলে ওই পাউডারটার নামই হচ্ছে বোরিক অ্যাসিড। মানে অ্যাসিড নাম শুনে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই অ্যাসিড মানে হচ্ছে এটা ফার্টিলাইজার হিসেবে ইউজ হয় জমিতে। তো ওই বোরিক অ্যাসিড, যেটা ক্যারাম বোর্ড খেলার যে পাউডারটা, ওই পাউডারটাই হচ্ছে এখানে নিয়ে আসছি, বোরিক অ্যাসিড। আরেকটা হচ্ছে বোরাক্স। বোরাক্সের নাম আপনারা শুনছেন কিনা আমি জানি না। বোরাক্সের আরেকটা লোকাল নেম আছে, সেটা হচ্ছে সোহাগা বলে। যারা মুরব্বী আছেন তারা হয়তো জানতে পারেন। সোহাগা, সোহাগা কি কাজে ব্যবহার করে বলতে পারেন কেউ? রাইট, জ্বালাই করার ক্ষেত্রে এই সোহাগা লাগে। স্বর্ণাকারের দোকানে স্বর্ণের পরীক্ষা করার জন্য এই সোহাগা ব্যবহার করে। এরপরে বাচ্চাদের মুখে গা হইলে ওই গায়ের মধ্যে সোহাগাটা লাগাই দিলে গা সেরে যায়। ওই সোহাগাটার কথাই আজকে বলবো। তাইলে একটা হচ্ছে বোরিক অ্যাসিড, যেটা ক্যারাম বোর্ড খেলতে ব্যবহার করা হয়, আরেকটা হচ্ছে বোরাক্স। সেই বোরাক্সটা হচ্ছে এটা। তাইলে দুটোটাই সাদাটে। একটা বলতেছি বোরিক অ্যাসিড। তাহলে বোরিক অ্যাসিড লিখতে প্রথমে কি আসে? ইংলিশে যদি বোরিক অ্যাসিড লিখি বি আসে না? আমরা বোরিক অ্যাসিডকে বোরিক অ্যাসিড এত বড় নাম না বলে এটাকে সংক্ষেপে বি বলবো। আর এই বোরাক্স এটা লিখতেও প্রথমে কি আসে? বি আসে। এই বোরাক্সের বি, তাইলে এখানে আমাদের দুটা লবণ আছে, একটা বোরিক অ্যাসিডের বি আর একটা বোরাক্সের বি। তাইলে সংক্ষেপে এই দুটো কেমিক্যালকে আমরা বি বি বলতে পারি। তাহলে আমাদের লবণ দুইটা, একটা হচ্ছে বি মানে বোরিক অ্যাসিড, আর একটা হচ্ছে বি বোরাক্স বা সোহাগা। এই দুটা কেমিক্যাল নিব 1:1 অনুপাতে। 1:1 অনুপাত বলতে আমরা যেটা বুঝি যে সমান সমান। এটা যতটুকু নিব, মানে প্রথম বি যতটুকু নিব, পরের বি ঠিক ততটুকু নিব। এটাকে বলা হয় 1:1, মানে সমান সমান পরিমাণ। এটা যদি আমি 1 কেজি নেই, তাহলে বোরাক্স যেটা, এটা কয় কেজি নেব? 1 কেজি। এটা যদি আমি 5 কেজি নেই, এটাও আমি 5 কেজি নেব। তার মানে বি বি 1:1 মানে সমান সমান এই দুটা কেমিক্যাল নিব। এটা 100 কেজি নিলে এটাও 100 কেজি নিব। তাইলে এই দুটার পরিমাণ হলো এরকম 1:1 সমান সমান পরিমাণ, এবং দুটা মিলে যা হবে তার 9 গুণ পানি ব্যবহার করব। 9 গুণ, এই দুটা কেমিক্যালের মোট পরিমাণের 9 গুণ। একটা উদাহরণ দিয়ে বলি, তাইলে বুঝতে আরো সুবিধা হবে। এটা যদি আমি 1 কেজি নেই, এটা আমি 1 কেজি নেব, তাহলে দুটা মিলে 2 কেজি হলো। তাইলে এই 2 কেজিরে আমি কত 9 দিয়ে গুণ করব? 9 দুগুণে 18। এই 18 লিটার পানি একটা বালতির মধ্যে মেপে নিব। এই মাপা 18 লিটার পানির সাথে এই 2 কেজি ঔষধ ভালোভাবে
মিক্স করব, গুলাবো, মিশাবো, এমন ভাবে মিশাবো যেন নিচে দানাদার আকারে জমে না থাকে, একদম পানির মধ্যে মিশে যায়। মিশার পরে মনে হবে নর্মাল, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার পানির মতো মনে হবে, এখানে কিছু দেওয়া হয় নাই, আসলে এখানে দেওয়া হয়েছে। অনেকটা এভাবে আমি বলি এক্সাম্পল হিসেবে, যে লবণ চিনি দিলাম, লেবুর রস দিলাম, একটা শরবত হইলো, বাইরে থেকে বোঝার উপায় নাই এটা শরবত কিনা, কিন্তু খাইলে আমরা বুঝতে পারবো যে এটা একটা শরবত। অনুরূপভাবে এখানেও এই 10 ভাগ ঘনত্বের বিবি দ্রবণ তৈরি করার পরে বোঝা যাবে না এখানে কি আছে, কিন্তু এটা দিয়ে যখন কাঠ ট্রিটমেন্ট করবেন, ওই কাঠের মধ্যে এই পানিটা ঢুকবে। পানিটা ঢুকার পরে যেটা হবে, ওই পানিটা কাঠটা যখন শুকাইতে দিবেন, পানিটা ইভাপোরেট হয়ে, যদি ভুলক্রমে খেয়েও ফেলে, সে আর তার প্রজনন ক্ষমতা চালাই নিতে পারবে না, প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ একটা গুণপোকা থেকে আরেকটা গুণপোকার আর জন্ম হবে না, ডিম লার্ভা এগুলো আর হবে না। ফলে একটা গুণপোকা থেকে এখানেই শেষ, পরবর্তী আর না আসলে এই কাঠটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। ফলে আমার সার কাঠ যেমন অনেকদিন টেকসই হয়, অসার কাঠটাও, যেটা পল কাঠটা বলতেছিলাম, সেই পল কাঠটাও অনেকদিন টেকসই হবে। তাহলে আমাদের ইয়েটা হচ্ছে যে এটা 1:1 নিব, এবং দুটো মিলে যা হবে তার 9 গুণ পানি নিব। ফর্মুলাটা হলো এতটুকু। এইটুকুন কি আপনারা মনে রাখতে পারবেন? ইনশাআল্লাহ। এবার যদি আমি বলি এটা আমি 1 কেজি নেই নাই, এটা আমি 2 কেজি নিয়েছি, এবার যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আমি বরিক অ্যাসিড 2 কেজি নিয়েছি, এই বোরাক্স কয় কেজি নিব, পানি কতটুকু নিব, এটা কি আপনারা কেউ বলতে পারবেন? কে বলতে পারবেন স্বেচ্ছায়? প্লিজ আপনার নামটা যদি বলেন। ফারুক সাহেব, আপনি একটু কষ্ট করে বলেন, আমি বরিক অ্যাসিড 2 কেজি নিলাম। হ্যাঁ, তাইলে সোয়াগও হবে 2 কেজি, তাইলে টোটাল 4 কেজি। তাইলে এই 4 কেজির 9 দিয়ে গুণ করব, 4 নং 36, এই 36 লিটার পানি আমি মাইপা নিব, নিয়ে এই 4 কেজি ঔষধ ওখানে ভালো করে কি করব, মিক্স করব, নাড়াবো, গোলাবো, তারপরে আমি আমার কাঠগুলো ওখানে চুবাবো। তাইলে ওটাকে যে দ্রবণটা তৈরি হবে, এই দ্রবণটাকে আমরা বলবো 10 ভাগ ঘনত্বের, এটারে বি বলছিলাম, এটারও বি বলছিলাম। তাইলে ওইটা 100 ভাগের মধ্যে 10 কেজি হবে ঔষধ, বাকি 90 ভাগ হবে পানি। এই জন্য ওই দ্রবণটাকে আমরা বলবো 10 ভাগ ঘনত্বের বিবি দ্রবণ। বিবি কেন বলতেছি আগেই বললাম, বি বি। তাইলে এই টোটাল কেমিক্যালটা বা দ্রবণ যেটা হলো, এই দ্রবণটাকে আমরা বলতেছি 10 ভাগ ঘনত্বের বিবি দ্রবণ, তাই না? এই 10 ভাগ ঘনত্বের বিবি দ্রবণকে আপনারা এখন তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে যদি আমরা এই প্র্যাকটিক্যালের থিওরিটিক্যাল আলোচনার পরে এই কেমিক্যালটা আপনাকে দেওয়া হয়, পানি দেওয়া হয়, আপনারা কি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু যদি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে। বসে হাত নামান। আমরা এতজন নিব না, আমরা চাচ্ছি 3 জনকে নিতে। 3 জন আপনারা এই প্র্যাকটিক্যালটা আজকে করবেন। আচ্ছা, পারবেন? কে কে করবেন? আপনি করবেন, আপনি করবেন। পিছন থেকে ইয়াংম্যান কে পারবেন? একজন আসেন, আপনি করবেন। এই 3 জন বিবি দ্রবণটা তৈরি করবে, আমরা সেখানে সবাই মিলে দেখব, ঠিক আছে? এই বিবি দ্রবণে দ্রবণ তৈরি করা হয়ে গেল, এরপরের কাজ হচ্ছে আমরা আমাদের কাঠগুলোকে সাইজিং করি না, প্ল্যানিং করি না, তারপরে ছিদ্র করি না প্রয়োজন হলে, এগুলো করে এই দ্রবণের মধ্যে আমরা ডুবাই রাখি। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে দ্রবণ তৈরি করব, দ্রবণ তৈরি করে একটা হাউসে বা বালতির মধ্যে রাখবো, তারপরে আমরা আমাদের ফার্নিচারের কাঠগুলো সাইজিং, প্ল্যানিং, রদ্দা করা, ছিদ্র করা, যা যা করা লাগে, এই সবগুলো কাজ করে ওই কাঠটাকে আমরা ওই দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখবো। এখন প্রশ্ন হলো কতক্ষণ ডুবিয়ে রাখবো, তাই না? হ্যাঁ, তাইলে এখানে এই ডুবিয়ে রাখাটা ডিপেন্ড করবে আপনার কাঠের সাইজের উপর। ধরেন এই কাঠের পুরুত্ব, কাঠের পুরুত্ব তো আমরা বুঝি, যেহেতু সবাই কাঠের সাথে জড়িত। এই থিকনেস, তাই না? এই থিকনেসটা যদি 1 ইঞ্চি হয়, যদি কাঠের থিকনেস 1 ইঞ্চি হয়, তাহলে ওখানে ডুবাই রাখবো ওই দ্রবণের মধ্যে 7 দিন। আচ্ছা, যদি কাঠের থিকনেস হয় 2 ইঞ্চি, তাইলে ডুবাই রাখবো 10 দিন। যদি কাঠের থিকনেস 3 ইঞ্চি বা তার বেশি হয়, তাহলে রাখবো 12 দিন।
তাইলে একটা তিনটা জিনিস পাইছি। একটা হচ্ছে কাঠের থিকনেস যদি 1 ইঞ্চি হয় তাহলে ডুবাই রাখবো, 2 ইঞ্চি হইলে আর 3 ইঞ্চি হলে 12 দিন। কেউ যদি চান এই 7 দিন 10 দিন 12 দিন এর চেয়ে বেশি ডুবাই রাখবেন, রাখতে পারেন, কোনো অসুবিধা নাই, আরো ভালো হবে। কিন্তু চেষ্টা করবেন এই সময় থেকে যেন কম না হয়, বেশি রাখলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এভাবে আপনারা ডুবাইয়া ওই ডুবানো থেকে তোলার পরে এটা ভিজে যাবে না, পানি হবে, আবার এটাকে কি করতে হবে, শুকাইতে হবে। আপনারা একটা প্রোডাক্ট তৈরি করার জন্য, ফার্নিচার তৈরির জন্য এই ময়েশ্চার লেভেল কোন পর্যায়ে নিয়ে আসেন? এটা ময়েশ্চার বুঝেন তো? বুঝতে পারেন? আচ্ছা বলি, এর ভিতরে তো পানি আছে, এই পানিকে আমরা বৈজ্ঞানিক ভাষায় বলি ময়েশ্চার, মানে মূলত কাঠের ভিতরের পানি। সোজা কথায় বললে পানি আছে না? বাজার থেকে কাঠ কিনে আনলে এটা কি অনেক বেশি ভারী হয় না? কারণ কি এর ভিতরে পানি বেশি থাকে। কিছুদিন শুকানোর পরে এটা একটু হালকা হয়, তার মানে পানিটা উড়ে চলে যায়, এই শুকায় যায়। এই শুকানোটাকেই বলতেছি, এর ভিতরে যে পানি ছিল, যখন বেশি পরিমাণে পানি থাকে তখন এটাকে বলা হয় 100% পর্যন্ত পানি থাকতে পারে, ইভেন 200% পর্যন্ত পানি থাকতে পারে। এটা সিজনের উপর ভেরি করে, সিজন টু সিজন এটা ভিন্ন হয়ে থাকে। তো নরমালি 70, 80, 90, 100% পর্যন্ত ময়েশ্চার থাকে। তাহলে এই পানিগুলো যদি এটার ভিতরে থাকে, এই পানিযুক্ত কাঠটা যদি আমি ওখানে ডুবাই, তাহলে আমার ওই সলিউশন যুক্ত কেমিক্যাল যুক্ত পানিটাকে এর ভিতরে ডুববে। তাহলে কি করতে হবে, এর ভিতরের পানিটাকে আগে শুকাই নিতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে শুকাই নিয়ে ওখানে ডুবাইলে ওর ভিতরে এই জিনিসটা ডুববে। এরপরে আমরা আবার ফাইনালি একদম ভালোভাবে শুকাবো। সেই শুকানোর পরে আমরা প্রোডাক্ট তৈরি করব। এই শুকানোর জন্য আপনারা কি করবেন, শুধুমাত্র রোদ্রে শুকান অথবা এয়ারের মধ্যে দিয়ে রাখেন, তাই না? অনেক দিন লাগে। তো আমাদের এখানে একটা প্রযুক্তি আছে, সেটা হচ্ছে সৌরচুল্লি প্রযুক্তির মাধ্যমে কাঠ সিজন করা। সৌরচুল্লি মানে সূর্যের আলো ব্যবহার করে যদি এই কাঠটা আমরা শুকাই, তাহলে কাঠ কি হয়, বেঁকে যায় না, ফেটে যায় না, ক্র্যাক করে বলি। তো এই সূর্যের আলো সরাসরিতে যদি আমরা কাঠ শুকাই, তাহলে বেঁকে যায়, ফেটে যায়, হ্যাঁ, ফলে পরবর্তীতে আবার ঘুণ পোকাও আসে। তো এই কাঠটাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি শুকাই, সেই প্রযুক্তিটার নাম হচ্ছে সৌরচুল্লি প্রযুক্তি। সৌরচুল্লি মানে হচ্ছে একটা বড় ঘরের মতো থাকবে, চারদিকে কাচের থাকবে, কাঠের একটা ফ্রেম থাকবে, অনেকটা জানালার মতো কাঠের ফ্রেম করে করে ওখানে কাচ দিয়ে রাখবো, উপরে কাচের একটা ফ্রেম থাকবে, কাচের নিচে কালো একটা টিনের বস্তু থাকবে। এতে করে সূর্যের আলো ওর ভিতরে ডুববে। ওই কালো বস্তু সবচাইতে বেশি আলো শোষণ করে, আপনারা জানেন। তো ফলে বেশি গরম হবে, আর ওই গরমটা একটা অ্যাডজাস্টার ফ্যানের মাধ্যমে ওই ভিতরে যে কাঠগুলো রাখা আছে ওর ভিতরে ছড়াই দেওয়া হয়, ফলে কাঠটা চারদিক থেকে সমানভাবে শুকায়। ফলে ওই কাঠটা আর বাঁকে না, ফাটে না। সরাসরি সূর্যের আলো পড়লে কি হইলো, এই অংশ শুকায় ঠিকই, কিন্তু নিচের অংশ শুকায় না। ফলে এখানে একটা টেনশন কাজ করে, এটাকে টেনশন বা টান বলে, যে এদিকে শুকায় এটা সংকুচিত হয়ে যায় আর নিচে নরমাল থাকে। ফলে এদিকে সংকুচিত হইলো আর নিচেরটা ঠিক থাকলো, তাহলে এখানে ক্র্যাক হবে, মানে ফাটা ধরবে। দুই জায়গায় দুই রকম টেনশন। এই জন্য যখন আমি এটা ওই সৌরচুল্লিতে শুকাবো, তখন এই উপরেও শুকায়, নিচেও শুকায়, ডানে বামে চারদিক থেকে শুকায়, ফলে ওইটা আর ফাটে না। এই প্রযুক্তিটার নাম হচ্ছে সৌরচুল্লি প্রযুক্তি। এটা বানানো খুব কঠিন কিছু না, জাস্ট কাঠের একটা ফ্রেম তৈরি করব, ওখানে কাচের ইয়েগুলো দিয়ে রাখবো ফ্রেমের ফাঁকে ফাঁকে। ফলে সূর্যের আলো ভিতরের তাপ বাইরে থেকে ভিতরে যাবে, এই ভিতরে গিয়ে কাঠটা শুকাবে, আর ভিতরের তাপগুলো বাইরে আসতে পারবে না, দিনকে দিন কাঠগুলো শুকায় ফেলবে। দেখেন, তাইলে সরাসরি সূর্যের আলো দিয়ে ব্যবহার করে যদি কাঠ শুকায়, এটা ফেটে যায়। অথচ এই ঘরের মতো একটা গ্রিন হাউস তৈরি করে, অর্থাৎ সৌরচুল্লি তৈরি করে যদি কাঠটা শুকায়, তাইলে কিন্তু আর ফাটতেছে না। এইটা আমাদের আরো একটা প্রযুক্তি। একটু আগে যে সমন্বয়ক সাহেব বলেছেন, আমাদের অন্তত 30টা প্রযুক্তি আছে মাঠে যারা মানুষ ব্যবহার করে, তার মধ্যে এই সৌরচুল্লি প্রযুক্তিও অন্যতম একটা। তাইলে সেভাবে আপনারা কাঠ শুকাইতে পারেন। এটা হলো শুকানোর পদ্ধতি। তাইলে আমরা কাঠ শুকাইতে হচ্ছে দুইবার, ট্রিটমেন্টের আগে একবার, ট্রিটমেন্টের পরে আরো একবার। এভাবে কাঠ শুকাই আমরা কি করব, এবার ফার্নিচারটা তৈরি করে ফেলবো।
ধরেন একটা চেয়ার তৈরি করলাম বা টেবিল তৈরি করলাম, ডাইনিং টেবিল তৈরি করলাম, যা করি, খাট তৈরি করলাম, ওই একটার সাথে একটা জয়েন দিয়ে ফেলবো। এবার যদি এমন হয় যে জয়েন করতে গিয়ে কোন অংশ কাটা লাগতেছে, তাইলে আপনারা কেটে ওখানে জয়েনিং যদি দেন, তাহলে ওই জায়গাটা ওপেন হয়ে গেল না? ওই জায়গা যে জায়গাটা কাটলেন ওপেন হয়ে গেল, এইখান তো গুণ পোকাটা ঢুকতে পারবে। তাইলে এখন কি করবেন আপনি? সেই ক্ষেত্রে সমাধান হলো, যে দ্রবণটা তৈরি করেছেন সেই দ্রবণটা কি করবেন, এখানে আইনা একটা কাপড় বা নেকড়া ভিজিয়ে যে অংশটা কাটা হবে সেই অংশে দিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে এই অংশ দিয়ে আর গুণ পোকা, উই পোকা, ফাঙ্গাস, টার্মাইট, উড্ডিক এজেন্ট গুলো এর ভিতরে ঢুকতে পারবে না। এভাবে আমরা কাঠ শুকাবো, এরপরে আমরা ফাইনাল প্রোডাক্ট তৈরি করব। এভাবে আমরা বিবিধ দ্রবণ দিয়ে কাঠ যদি ট্রিটমেন্ট করি, তাহলে কি হবে, সার কাঠ যেমন অনেকদিন টেকসই হবে, অসার কাঠও এরকম টেকসই হবে। বড় বড় কোম্পানিগুলো এই প্রযুক্তিটা ব্যবহার করে। অনেকে আছে আইসা গ্যারান্টি দেয়, এই কাঠটা সিজন করা, এই কাঠটা ট্রিটমেন্ট করা, এই ফার্নিচারটা ট্রিটমেন্ট করা, তো এইটা 100 বছরের গ্যারান্টি বা 50 বছরের গ্যারান্টি, এটা নষ্ট হলে আমরা রিপ্লেস করে দিব। এই কথাটা তারা কিভাবে বুঝে, কিভাবে বলে? এই প্রযুক্তি, ট্রিটমেন্ট প্রযুক্তি ব্যবহার করে তারা সার কাঠ এবং অসার কাঠ, একটু দুর্বল মানের যে কাঠগুলো আছে, কম ডেনসিটির, কম ঘনত্বের, সেই কাঠ দিয়ে ফার্নিচার করে এরকম 50 বছরের গ্যারান্টি দিতে পারে। তো আপনারাও যদি এই প্রযুক্তিটা ব্যবহার করেন, তাহলে আপনারাও আপনাদের এই কাঠগুলো মধ্যে গ্যারান্টি দিতে পারবেন যে এই কাঠটা, যে ফার্নিচারটা হলে এই ফার্নিচারে 50 বছরের মধ্যে, 25 বছরের মধ্যে নষ্ট হবে না। ফলে আপনাদের ফার্নিচারটা যে কিনে, যে ক্লায়েন্ট, সে কিন্তু আপনার এই ফার্নিচারটা 10 টাকা বেশি দিয়ে হইলো কিনে নেবে, তাই না? কারণ আপনার তো এখানে ওয়ারেন্টি আছে, আর আপনি নিজেও যদি জানেন যে আসলেই কিছু হয় না, তাইলে আপনি আপনার ক্লায়েন্টকে বোঝাতে সক্ষম হবেন। আজকে আপনারা একটা কাজ করবেন, আপনারা বিবিধ দ্রবণ তৈরি করবেন তো আজকে, একদম প্র্যাকটিক্যাল। এখানে বালতি আছে, পানির ব্যবস্থা করব, আপনারা এটা তৈরি করে বোতলে করে অল্প করে নিয়ে যাবেন। আমরা এই প্র্যাকটিক্যাল কাজগুলো আমাদের বন গবেষণা ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে এবং ফিল্ডে স্টেকিয়ার টেস্ট করে তারপরে আমরা এখানে আসছি। আপনারা যেটা করবেন, ধরেন একটা বোতলে করে নিয়ে গেলেন, কিছু করতে হবে না। সবচাইতে আপনাদের এখানে দুর্বল মানের কাঠ কোনটা, যেটা গুণে বেশি ধরে, ফুল করই বা করই, এই করই কাঠ একটা নেবেন, হয়তো 1 ফিট লম্বা। এই 1 ফিট লম্বা একটা কাঠ অর্ধেক পরিমাণে এই দ্রবণে ডুবাই রাখবেন, আর অর্ধেকটা কিছুই করবেন না। এই কাঠটা জাস্ট যেখানে গুণ পোকা আছে ওখানে রাইখা দিবেন। আপনি 1 সপ্তাহের মধ্যে বা 15 দিনের মধ্যেই বুঝতে পারবেন যে যে অংশটা ডুবাই রাখছিলেন এখানে গুণ পোকা আসতেছে না, আর যেখানে কিছুই করেন নাই এখানে গুণ পোকা ছিদ্র করে ফেলতেছে। তখন এই কথাগুলো আপনার জন্য আরো বেশি ভিতরে গেঁথে থাকবে। আমি বললাম, আপনি হয়তো ভুলে যাবেন, কিন্তু যখন প্র্যাকটিক্যালি এটা দেখবেন, এই যে স্যারের মতো প্রধান শিক্ষক মহোদয় বললেন না যে উনি ফল পাইছে, ম্যাজিক হয়েছে, এই জিনিসটা যখন আপনি নিজের বাড়িতে দেখতে পারবেন, তখন আপনাকে আর আমার বুঝাইতে হবে না। আপনি উল্টা আমার ফোন নাম্বারে ফোন দিবেন যে স্যার এই জিনিসগুলো কোথায় পাবো, কেমনে আমি এটা ইউজ করবো, আমি কিভাবে হাউস করে এখানে করতে পারি। তাহলে এইভাবে আপনারা বিবিধ দ্রবণ তৈরি করবেন এবং ট্রিটমেন্ট করবেন। এই বিবিধ দ্রবণ তৈরি এবং ট্রিটমেন্টের মধ্যে এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। জি, ব্যবহারের ক্ষেত্রে দেখা গেছে আমরা তো ব্যবহার করলে, ধরেন আমরা যেভাবে বলছিলাম, আমরা ওইভাবে হাউস করি, এগুলো ফার্নিচারের উপরে হ্যাঁ লাগে। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। হ্যাঁ, আমি ওইটা আসতাম, যাই প্রশ্ন আসছে এখনই চলে আসি, বলে। বেশি লাগাই এটা অনেক খাট হয়েছে। হ্যাঁ, খাটি হয়েছে, ফল পাওয়া যায়। কারণ ওইভাবে না হইলেও আমরা যেভাবে বলি, আমরা এইভাবে দিয়ে অনেক ফলাফল আমাদের, আমরা প্রায় 20 বছরের মতো এটা ব্যবহার করতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই তো অভিজ্ঞ মানুষ আপনারা, ভালোই তো, আপনাদের অভিজ্ঞতা আছে তাহলে। আগে তো ওই লিফটটা বেশি, ওই ফার্নিচারের জন্য সাদাটা
আমি এখনো নীলটার মধ্যে যাই নাই, মানে ওইটাকে আমরা বলি সিসিবি, আউটডোরের জন্য। এখন আমরা ঘরের ভিতরে আছি, এই ঘরের ভিতরে যেটা ব্যবহার করি এটা কি বিবি, বিবি, তাই না? বিবি মানে মিয়া বিবি না, নাকি? মিয়া বিবি না, বিবি। বিবি মানে বরিক অ্যাসিড এবং বোরাক্স। আচ্ছা, হ্যাঁ, আর কার কোনো প্রশ্ন? আমাদের এই বোরিক অ্যাসিড কিংবা বিবি এটা আমাদের বাইরে আঙিনা কিংবা এই বাইরের আসবাবপত্র যে কোনো গাছপালা যদি আমরা মানে পোকামাকড়ের জন্য ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা উপকৃত কি হব? মানে এই গাছ বলতে আপনি লাগানো লিভিং গাছের মধ্যে, মানে জীবিত গাছের মধ্যে? না, এটা জীবিত গাছে ব্যবহার করবেন না। জীবিত গাছে ব্যবহারের জন্য এটা না, এটা হচ্ছে মৃত গাছের জন্য। মৃত বলতে আমি মিন করছি একটা গাছের বয়স 30 বছর হয়েছে, আপনি গাছটা কেটে ফেলছেন, হারভেস্ট করছেন, এখন এটা দিয়ে ফার্নিচার, দরজা, জানলা যা বানানোর বানাবেন। সেই ক্ষেত্রে যে প্লিজ আপনার নামটা বলেন। মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, হ্যাঁ মোহাম্মদ আলী সাহেব, যে আপনার যে কথাটা বলেছেন সেটা হচ্ছে জীবিত গাছের জন্য না, এটা হচ্ছে আফটার হারভেস্টিং। একটা গাছ কাটার পরে ওই কাঠ দিয়ে যখন আপনি দরজা, জানলা, ফার্নিচার প্রোডাক্ট তৈরি করবেন, সেই ক্ষেত্রে এই কাজটা করতে হবে। এমন যদি হয় ধরেন একটা ফার্নিচার বানাই ফেলছেন, ওইটা তো ওই পানির মধ্যে ডুবানো এখন সম্ভব না, সেই ক্ষেত্রে আপনার ওই দ্রবণটা একটা নেকড়া ভিজিয়ে ওর মধ্যে একটু ব্রাশ করে দিবেন, যে এটা আমার ফার্নিচারটা তৈরি হয়ে গেছে, এই টেবিলটা, একটা নেকড়া বা কাপড় ভিজিয়ে এর মধ্যে দিয়ে দিবেন। দিলে দেখবেন যে ওই সলিউশনটা ওর ভিতরে কাঠটা অ্যাবজর্ব করে নিবে, মানে এটা খেয়ে ফেলবে, তাই না? পানি দেওয়ার সাথে সাথে শক করে ফেলে, অ্যাবজর্ব করে নিয়ে ফেলে, ওইটা এরকম নিয়ে ফেলবে। তাইলে একবার দিছেন, নিয়ে নিছে, আবার দেন, এরকম যে কয়েকবার পারেন দিবেন। দেওয়ার পরে এই কাঠটা পরে আবার এটা সিরিজ কাপড় দিয়ে স্যান্ডিং করবেন, করার পরে আপনারা বার্নিশের কাছে যাবেন। বার্নিশ দেওয়ার পরে কিন্তু এটা কেমিক্যাল ইউজ করলে আর লাভ হবে না। এই কাজটা করতে হবে বার্নিশের আগে। বার্নিশের আগে কাজটা করবেন, করার পরে আবার সিরিজ কাগজ দিয়ে স্যান্ডিং করে তারপরে বার্নিশের দিকে যাবেন। আর বার্নিশে তো আপনারা 2-3 বার দিবেন। আপনারা যদি লেকার পলিশ করেন সেটা করবেন, বা যেটা করেন সেভাবে করবেন আর কি। হ্যাঁ, তাইলে পলিশের পরে যদি এটা করেন তাইলে কিন্তু আর ওই কাঠের মধ্যে ঢুকবে না। যেটা আমরা স্টার্চ বলছি, গুণ পোকার খাবার বলছি, ওই খাবারটাকে সে নষ্ট করতে পারবে না। এটা আমি অন্য একটা উদাহরণ দিয়ে বলি, যে ধরেন দুপুরবেলা আমার ক্ষুধা আছে, পোলা মাংস সামনে আছে, আমি খাবো, এটাই তো স্বাভাবিক। তো কাঠের মধ্যে গুণ পোকার খাবার আছে, সেও খাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি আমার এই পোলা মাংসের সাথে 2 চিমটি লবণ বেশি দিয়ে দেন, তাহলে কি হবে? আমি খেতে পারবো? যদি আমি চোখে না দেখে এক লোকমা মুখে দিয়েও ফেলি, আমার দাঁত, আমার জিভ বলবে না সামথিং রং, আর খাওয়া যাবে না। নতুন করে তো খাবোই না, যেটা বরং খেয়েছি সেটাই ফেলে দিব। তাইলে ওই কাঠের মধ্যেও তো গুণ পোকার খাবার আছে, বিশেষ করে অসার কাঠটার মধ্যে স্টার্চ আছে। ওই কাঠটা তো সে খাবার জন্য আসছে। এই কাঠটার মধ্যে যদি এই লবণটা আমরা ওখানে দিয়ে দিতে পারি, তাহলে সার কাঠের প্রাকৃতিকভাবে লবণ ছিল, আর অসার কাঠটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এতে করে কি হইলো, যে একটা সার কাঠ 90%, হয়তো 10% অসার কাঠ পড়তো। এই লবণটা দেওয়ার কারণে আমার পুরো কাঠটাই এখন সার কাঠের মতো টেকসই হয়ে যাচ্ছে। ফলে ওই খাবারটা আর সে খেতেই পারতেছে না, আর না খেলেই তো ইউরেকা, মানে আমার কাঠটা অনেকদিন টেকসই হয়ে যাচ্ছে, গ্যারান্টি দিতে পারতেছি। আর যদি কোনোটাই ভুলক্রমে ওখানে খাইতে যায়, তার মোটামুটি মৃত্যু এখানেই শেষ, তাই না? আর সে আর জীবনে বংশ বিস্তার করতে পারবে না। ফলে এখান থেকে তার বংশ বিস্তার হওয়া সম্ভব না, আমার ওই ফার্নিচারটা আর কখনো নষ্ট হবে। এখানে পানির পরিমাণ অনেক বেশি আছে, এবং সাথে সাথে আপনারা জানেন কিনা, গাছের মধ্যে 2টা ওয়ে আছে, একটা জাইলেম, একটা ফ্লোয়েম, এর মাঝখানে আছে ক্যাম্বিয়াম। এটা প্রতিদিন বাড়তেছে, এই গাছটা কম বেশি করে প্রতিদিন বাড়তেছে, এবং তার চারদিকে বাকলের উপর একটা মৃত ইয়ে আছে, স্তর আছে, যেটাকে আমরা বাকল বলি। আপনারা দেখছেন কিনা গাছে? ওই বাকলটা এমন ঝরঝরে শুকনো হয়, পানি এত কম থাকে, ওই পানির তখন 8 থেকে 9% থাকে বা 10% থাকে, ওইটার স্টার্চটা সে নিতে পারে না। যেহেতু ওইটা প্রতিদিন চেঞ্জ হয় বাইরের বাকলটা, আর ওই বাকলটার পানি কম থাকে, এই স্টার্চটা সে নিতে পারে না, তখন সে মনে করে ভিতরে আর কিছু নয়, এরকমই।
ফলে ওই বাকল থেকে সে সরে যায় যদি কোনো কারণে কোনোটা যায়। এই জন্য বলছি এই কাঠটাকে যদি আপনারা 12 থেকে 15% ময়শ্চারে নিয়ে আসেন, ওই কাঠটা এমন ভাবে শুকায় এর ভিতরে স্টার্চ থাকলেও ওইটা আর খেতে পারে না। তার মানে একটা গুণ পোকা বেঁচে থাকার জন্য বা সার্ভাইভ করার জন্য 3টা জিনিস লাগে। একটা হচ্ছে খাবার, 2 নম্বর হচ্ছে অক্সিজেন, 3 নম্বর হচ্ছে পানি বা ময়েশ্চার। যখন এই ময়েশ্চার লেভেলটা 15 থেকে নিচে নিয়ে আসা হয় তখন আর সেখানে সে সার্ভাইভ করতে পারে না। ওই বাকলে 8 থেকে 12% থাকে, ফলে ওখানে যায় না, সে মনে করে ভিতরে এরকমই, এই জন্য আর সেখানে সে ভিতরে ঢুকে না, অথচ ঢুকলে কিন্তু সে ওই স্টার্চটা পেত। আর 2 নম্বর হচ্ছে অক্সিজেন। যদি আমরা কাঠের ভিতরের অক্সিজেনটা কোনোভাবে বন্ধ করে দিতে পারতাম তাইলেও সে ওখানে গিয়ে সার্ভাইভ করতে পারতো না, মানে বাঁচতে পারতো না। কিন্তু কাঠকে চারপাশ থেকে বন্ধ করা তো আসলে ইম্পসিবল, এটা ইকোনমিক্যালি ভায়াবল হবে না। সেই জন্য আমরা যেটা করতেছি যে আমার পোলা মাংস দিচ্ছেন, ঠিক আছে, আমি 1 চিমটি লবণ একটু বেশি দিয়ে দিই, তাইলেই তো আর খাবে না। তাহলে আমরা নিজেরাই যদি না খাই তাহলে তো গুণ পোকাও সেই খাবার খেতে পারবে না। আমরা ওই প্রসেসটাই এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। আমরা গবেষণা করে দেখেছি যে এই 10% বিডি দ্রবণটা হচ্ছে ওই গুণ পোকার জন্য সবচাইতে ভায়াবল, ইকোনমিক্যালিও ভায়াবল, আবার গুণ পোকার ওই বিষাক্ত করার জন্য অথবা লবণাক্ত করার জন্য, তার খাবারের অনুপযোগী করার জন্য সবচাইতে বেস্ট। সেই জন্য আমরা 10%-এর কথাটা বলেছি। আরো অনেক পার্সেন্ট, 5% আছে, 2.5% আছে, 12.5% আছে, আরো বিভিন্ন কনসেন্ট্রেশন আছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি না, কারণ ওগুলো আমরা রিসার্চ স্টেজে করেছি, করে দেখেছি যে 10 ভাগ ঘনত্বের বিবি দ্রবণটা সবচাইতে ভালো কাজ করে। এটা ইকোনমিক্যাল ভায়াবল, আবার কাঠের ক্ষেত্রেও খুব এফেক্টিভ। জি প্লিজ আপনার নামটা বলবেন। আমার নাম মহিবুল ইসলাম শাকিল। জহিরুল ইসলাম শাকিল? জি না স্যার, মহিবুল ইসলাম। মহিবুল ইসলাম শাকিল। জি স্যার, আমরা একটা দোতলা বিল্ডিং এ কিছু দরজা লাগাইছিলাম। জি। ওখানে যে কাঠগুলো ব্যবহার করছি ওগুলা কিন্তু বাঁকা হওয়ার সম্ভাবনা খুবই কম। জি। বাজারে যে ফিনিশটা আছে ওটা মানে ওই বিল্ডিং এর মালিকে ব্যবহার করছে, ব্যবহার করার পরে ওই ফিনিশের ইয়ার পরে যখন আপনার রোদ্রের একটু আলো পড়ছে বা দোতলা তো ছাদের যে একটা হিট আছে সবগুলা দরজা বাঁকা হয়ে গেছে। আমরা যদি এইভাবে কাঠগুলো এরকম ভাবে সিজনিং করি পরবর্তীতে এটাকে বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা কোনো? থ্যাংক ইউ, আপনার প্রশ্নটা সম্ভবত আমি বুঝতে পেরেছি। বসেন, থ্যাংক ইউ। আপনি প্রশ্নটা লিখলে লিখতে পারেন। হ্যাঁ, এটার ইয়েটা হচ্ছে যদি আমরা এখানে 2টা কথা বলেছি, ট্রিটমেন্টের জন্য একটা শুকাইতে হবে প্রথমে, এবং সেই শুকানোটা হচ্ছে ফাইবার স্যাচুরেশন পয়েন্ট পর্যন্ত, এফএসপি বলি। এফএসপি মানে হচ্ছে কাঠের মধ্যে পানির পরিমাণ 25% থাকবে। আগে যদি 100% থাকে, এটা শুকাইয়ে কমাইতে কমাইতে এটা 25% নিয়ে আসতে হবে। এই 25% যখন আসবে, এই কাঠের ভিতরে আবার 2টা পানি থাকে, একটা ফ্রি ওয়াটার আর একটা বাউন্ড ওয়াটার। এই ফ্রি ওয়াটারটা যখন চলে যাবে, আচ্ছা ফ্রি ওয়াটারটা কি জানেন? এই ধরেন আমি একটা ঝুড়ির মধ্যে 100টা ডিম রাখলাম, কাঠের ভিতরে তো সেল আছে জানেন, সেলগুলো অনেকটা গোলাকৃতির, ডিমের মতোই কাছাকাছি। তাহলে একটা ঝুড়ির মধ্যে যদি 100 ডিম রাখি, এই ডিমের ফাঁকে ফাঁকে কি একটা লোক থাকে না, ফাঁকা জায়গা থাকে না? এরকম কাঠের ভিতরে এরকম লোক বা ফাঁকা জায়গা থাকে, এটা ক্যাভিটি বলে। ওই ক্যাভিটির মধ্যে যে পানিটা থাকে এটাকে বলা হয় ফ্রি ওয়াটার। এই ফ্রি ওয়াটারটা যেহেতু ডিমের মাঝখানে ফাঁকা থাকে, ওই ফাঁকা দিয়ে সহজে বের হয়ে যেতে পারে। অর্থাৎ কাঠের ভিতরের সেলের মধ্যে যে পানিগুলো থাকে ওই ক্যাভিটির মধ্যে, ওই ক্যাভিটির ফাঁকা অংশের পানিগুলো দ্রুত বের হয়ে যেতে পারে। এই পানিগুলো বের হয়ে গেলে এটাকে বলা হয় ফ্রি ওয়াটার। এই ফ্রি ওয়াটারটা তাড়াতাড়ি বের হয়ে গেলে তার ময়শ্চার মোটামুটি 25 থেকে 28-এর মধ্যে চলে আসে। তার মানে এই কাঠটা ট্রিটমেন্টের জন্য উপযুক্ত হইল। তারপরে আমি ট্রিটমেন্ট করলাম, ট্রিটমেন্টের পরে আবার শুকাইতে যাব, তখন শুকাইয়া এটা 12 থেকে 15-এর মধ্যে নিয়ে আসবো। মানে ময়শ্চার লেভেল 12 থেকে 15% নিয়ে আসবো। সেইটাকে বলা হয় ইএমসি। ইএমসি মানে ইকুইলিব্রিয়াম ময়শ্চার কন্টেন্ট। এগুলো একটু বিজ্ঞানের ভাষা, এই জন্য আপনাদের সাথে ওইভাবে বলতেছি না। মানে আমরা সহজ কথায় বলবো যে 25% হলে ট্রিটমেন্টের জন্য উপযুক্ত,
আর 15% বা তার নিচে হলে এটা ফার্নিচার তৈরির জন্য, দরজা জানলা তৈরির জন্য উপযুক্ত। এখন আমি কিভাবে বুঝবো এখানে 25 আছে না 15 আছে? বুঝতে পারবেন আপনারা? হয়তো যারা অভিজ্ঞ তারা কাঠটা ধরে বলতে পারবেন যে এটার মধ্যে অনেক পানি ভারী, এখানে পানি বেশি আছে। শুকানোর পরে অনুমান করতে পারবেন এটা এখন লাগানোর জন্য উপযুক্ত, এটার পানি কমে গেছে। কিন্তু এক্সাক্ট ফিগার যে এটা 25, এটা 15, এখন এটা দরজা করার জন্য একদম ফিট, এই কথাটা এক্স্যাক্টলি বলতে পারবেন না। এটা বলার জন্য একটা মেশিন আছে, এই মেশিনটাকে বলা হয় ময়েশ্চার মিটার। কি বলবো? ময়েশ্চার মিটার। ওই যে কাঠের ভিতরের পানি বলছিলাম, পানিকে তো ময়েশ্চার বলতেছি, ওই পানিটা মাপার জন্য একটা মিটার। এটাকে আপনারা সহজ করে পানির মিটার বলতে পারেন, মানে কাঠের ভিতরে পানি মাপার মিটার আর কি। এই মিটারটা এর চেয়ে আরেকটু বড়, এটাকে পকেট ময়েশ্চার মিটার বলে। এইটার দাম মোটামুটি 5 থেকে 6,000, 7,000, 8,000, 10,000 বিভিন্ন দামের আছে। এই 5-10 হাজার টাকা দিয়ে ওই মিটারটা কিনে নিলে জাস্ট কাঠটার মধ্যে ভাবে চাপ দেওয়া, এটা যদি কাঠ হলে এভাবে চাপ দেওয়া ধরলে এখানে লিখে উঠবে এটার মধ্যে ময়েশ্চার 35%, এটার মধ্যে 15%, মানে যা আছে সেটা শো করবে। যখন 35% থাকে তখন আপনি বুঝতে পারবেন যে এটা ট্রিটমেন্ট করার জন্য এখনো উপযুক্ত হয় না। ওটা দিয়ে এইভাবে করে করছে, কিন্তু এখন জায়গা দেখবেন দরজার এই মাথা সে মাথা যেভাবে ফাট দিছে মনে হয় এটা চুল্লি কোথায় করছে, মানে যাদের থেকে আনছি মাঝদি থেকে আনছি, তো এটা তার নরমাল করে নেই। আচ্ছা, এরা তো বলছে এইভাবে এরা কাটবা, তার মানে কি তারা বলছে করছে, আসলে করে না। ওরা তো বলছে আমাদের এইভাবে এটা মানে এটা করলে ট্যাক্সি হয়, তারা এটা জানছে কোনোভাবে, তারা বলে দিছে করছি। ট্রিটমেন্ট করা শলাটা দেন। এবার মানুষে বলতেছে তাইলে তো শলা প্রতি 1 টাকা আমাকে বেশি দেওয়া লাগবে। ধরেন একটা শলার দাম 10 টাকা, এখন এই ট্রিটমেন্টের কারণে 1 টাকা বেশি 11 টাকা দেওয়া লাগতেছে। কৃষক চিন্তা করতেছে যদি আমি 1 টাকার বিনিময়ে 1 বছর না 6 মাসও বেশি পাই তাও তো আমার জন্য লাভ। এইভাবে যখন চারদিকে ছড়ায় পড়ছে, তার উপরে অ্যাডভান্স টাকা দিয়ে রাখতো যে বারোই সাহেব আমাকে 1 মাস পরে শলা দিয়েন, এই আমি টাকা জমা দিয়ে গেলাম। এইভাবে যখন সবাই টাকা দেওয়া শুরু করছে, এরপরে উনি কুলে উঠতে পারতেছেন না শলা দিয়ে, তখন যারা স্বাবলম্বী আছে আর্থিকভাবে, এরকম এক কৃষক তাকে ডেকে নিয়ে বললো আমার বাসায় একটু লাঞ্চ করবেন। আচ্ছা ঠিক আছে, কেন? আসেন, আমার একটা দরকার আছে। কি দরকার? লাঞ্চ টাঞ্চ করায় বলতেছে বারোই সাহেব আমি এইরকম একটা হাউস তৈরি করছি আরসিসি দিয়ে, মানে ইটবালি সিমেন্ট দিয়ে। এখন আমি এই কেমিক্যালটা কিভাবে মিশাবো, কতটুকু মিশাবো, আমাকে খেলে একটু বলে দেন। যখন উনি বলে দিছে, ওইখানে ট্রিটমেন্ট শুরু হয়েছে। এইভাবে একজন থেকে, এই বারোই সাহেব থেকে ওখানে 7 থেকে 8টার মতো ট্রিটমেন্ট প্ল্যান ডেভেলপ হয়ে গেছে। এখন এই 7-8টার মধ্যে পুরো সবগুলোর মধ্যে এই শলা ট্রিটমেন্ট করে করে বিক্রি করতেছে। দেখেন, ব্যবসা করতেছে একজন, লাভবান হচ্ছে সবাই। তো আপনাদের এখানেও যদি এরকম সমিতির মতো করে একটা করে ওরকম একটা হাউস তৈরি করেন, সিজন প্ল্যান করেন, তাহলে এখান থেকে সবাই কিন্তু লাভবান হবে। একটা সময় ছিল কাঠের দাম অনেক কম ছিল, গাছ অ্যাভেলেবেল ছিল, আজকে অনেক দাম বেড়ে গেছে, হয়তো আরো 20 বছর পরে আরো অনেক দাম বেড়ে যাবে। তো সেই জন্য এই প্রযুক্তিগুলো যদি ব্যবহার করা যায় তাহলে আমরা নিজেও লাভবান হব, দেশও লাভবান হবে। এই বোরিক অ্যাসিড এবং বোরাক্স দুটাই মোটামুটি আপনাদের ইয়েতেও পাওয়া যায়, নোয়াখালীর সদরগুলোতে পাওয়া যায়। আর আমাদের চিটাং শহরে আছে আন্দরকিল্লা, ঢাকাতে আছে মিটফুড হসপিটালের সামনে। আচ্ছা, নোয়াখালীর কোন জায়গাটায় স্পেসিফিক পাবেন আমি বলতে পারবো না, এটা হয়তো জাহাঙ্গীর বলতে হবে। জাহাঙ্গীর আসলে হয়তো হাই স্কুলের বিজ্ঞান টিচারও বলতে পারবে। হ্যাঁ, জাহাঙ্গীর আসো, ওনার কাছ থেকে আমরা জানবো যে এখানে কোথায় পাবে। আচ্ছা, এটার দামটা কেমন এটা জানা দরকার। এটা হচ্ছে, আচ্ছা যাই আপনার পরে আমরা ইয়ে করবো। এই বোরিক অ্যাসিড যেটা ক্যারাম খেলার যে পাউডারটা, এই বোরিক অ্যাসিডের দাম 220 থেকে 250 টাকা হইতে পারে। এটা উঠানামা করে 1 কেজির দাম, 1 কেজির দাম 220 থেকে 250 এর মধ্যে হইতে পারে। এটা যখন বস্তায় বস্তায় আনা হবে তখন 25 কেজির বস্তা থাকে, তখন দামটা হয়তো আর একটু কম হয়। হ্যাঁ, এই জাহাঙ্গীর, এখানে কি বোরিক অ্যাসিড পাওয়া যায় আপনাদের এই নোয়াখালী কোথাও?
না। তাহলে কোথা থেকে আনবে? চিটাং। চিটাং ছাড়া আর কোনো? না। আচ্ছা, আপনাদেরকে আমি একটা নাম্বার দিয়ে দিব, যদি আপনারা চান সে কুরিয়ার করে পাঠাই দিবে। ওইভাবে প্রথমবারে একটু বিশ্বস্ততা অর্জন করতে হবে, তারপরে টাকা ছাড়াই সে হয়তো কুরিয়ার করে পাঠাই দেবে, কুরিয়ার বিল সহ হয়তো পরে তাকে ওইভাবে শোধ করতে হবে। তো এভাবে হয়তো আপনারা পাইতে পারেন, অর্থাৎ চিটাং না গিয়েও এই কেমিক্যাল গুলো পাইতে পারেন। চিটাং আর ঢাকা তো হাটকুলা রোড আছে, চিটাংয়ে নাই? না না, সরি, নোয়াখালীতে নাই, বুড়ি গেছিট নাই, আগে সবগুলো ফার্মেসি গুলোতে পাওয়া যাবে না? না, আমি আছে কিনা আমি এটা বলি। আধা কেজির প্যাকেট থাকার কথা আছে নোয়াখালী, কোথায় আছে একটু কাইন্ডলি? সেখানে কি কেজি আকারে বিক্রি করে নাকি? কত করে কেজি বলতে পারবেন? আচ্ছা, এইটা তাইলে আপনার লোকালে কত হয়? আমি তো একটা আপনাদের ধারণা দিলাম, 220 থেকে 250 হইতে পারে। এখানে হয়তো আরো 10-20 টাকা কম বেশি নিতে পারে, কারণ এখানে যেহেতু ওখান থেকে এনে বিক্রি করে। মোটামুটি ধরে নেন 2 থেকে 250 টাকার মধ্যেই পাবে। আর এটা হচ্ছে বোরাক্স। আরেকটা বলছি না, আপনাদের কাছে শেষ হয়েছে? আচ্ছা, বোরাক্সের দাম যেটা বলতেছিলাম, এটার দাম 180 থেকে 200 টাকা হইতে পারে। হ্যাঁ, এটার দাম বাড়ার পরে এই দাম আরো কম ছিল, শুধু 80-90 টাকা ছিল, এখন দামটাও একটু বেড়ে গেছে। এই হলো বিবি দাম সম্পর্কে ধারণা। এখানে আর কোনো আপনাদের কোশ্চেন আছে কিনা? নয়তো আমরা সিসিবিতে চলে যাই। আচ্ছা, এরপরে আমরা এই বিবি দ্রবণ তৈরি করব। এরকম 3 জন পাইছিলাম, আপনি, পিছনের একজন, আরেকজনকে যেন বলছিলেন উনি না? আচ্ছা, আপনারা এই বিবি দ্রবণটা তৈরি করবেন, এটা আমরা প্র্যাকটিক্যালের জন্য রেখে দিলাম। এখন আমরা আলোচনা করব সিসিবি নিয়ে। সিসিবি মানে কি জানেন? আমি বলি, সিসিবি মানে হচ্ছে সি মানে হচ্ছে কপার। কপার আছে না? কপার লিখতে প্রথমে সি আসে না? কপার সালফেট, পুরো নাম হচ্ছে কপার সালফেট। এটা লোকালি বলে তুতে, এটার কি বলে? তুইত্যা। তুচ্ছা, একদম ফাইন। এটার মধ্যে বিভিন্ন নামে বলে, এটা কপার সালফেট, তুতে, তুইত্যা, তুচ্ছা, বিভিন্ন নামে বলে। আপনাদেরকে একটা কাগজ দেওয়া হয়েছে, ওইটার মধ্যে এইগুলোর নামগুলো লেখা আছে, ব্র্যাকেটে তুতে লেখা আছে, তাই না? এই কপার সালফেট লিখতে প্রথমে সি আসে, এই জন্য আমরা তুইত্যা বা কপার সালফেট বা তুচ্ছা এই নামগুলো বলবো না, সংক্ষেপে বলবো সি। আচ্ছা, এটা হচ্ছে সোডিয়াম ডাইক্রোমেট, সংক্ষেপে বলে ক্রোমেট। তাহলে ক্রোমেট লিখতে কি আসে? CRO, মানে প্রথম অক্ষর সি। তাইলে এটাকে সোডিয়াম ডাইক্রোমেট বা ক্রোমেট না বলে এটাকে বলবো দ্বিতীয় সি। এটা প্রথম সি, এটা হলো আরেকটা সি, মানে দ্বিতীয় সি। তাহলে সি। এটা হলো বোরিক পাউডার, ওই যে ক্যারাম বোর্ড খেলার যে বোরিক পাউডারটা বলছিলাম না, সেই বোরিক পাউডার। তাহলে বোরিক পাউডার লিখতে কি আসে? বি। তাহলে সি বি। হ্যাঁ, তাহলে সিসিবি এই 3টা কেমিক্যাল ইউজ করব। তাহলে সিসিবি 3টা কেমিক্যাল, যেহেতু কোনটা কতটুকু দিব এটা জানা জরুরি। এইটা যেহেতু সি, এটাও সি, তাহলে সি সমান সমান, তার মানে বি। এটার অনুপাত বা রেশিও হবে 2:1। 2:1, 2 ভাগ 2 ভাগ 1 ভাগ, 2 ভাগ 2 ভাগ 1 ভাগ। যদি আরো স্পেসিফিক বলি, এটা যদি আমি 2 কেজি নেই, এটা নিব 3 কেজি নাকি? 2 কেজি। হ্যাঁ, সমান সমান বলতেছিলাম না, এটা যতটুকু এটাও ঠিক ততটুকু, আর এইটা হবে এই দুইটার যে কোনো একটার অর্ধেক। ঠিক আছে? তাহলে এটা আমি যদি 2 কেজি নিই, মানে প্রথম সি 2 কেজি নিলাম, এই দ্বিতীয় সিটাও আমি 2 কেজি নিব,
তাই না? এই বোরিক অ্যাসিড নিব 2 কেজি, কারণ কি অর্ধেক বলেছি সেই জন্য। তাহলে এইটা নেব 1 কেজি, তাহলে 3টা কেমিক্যাল পাইলাম, এই 3টা কেমিক্যাল মিলে 5 কেজি হইল। এই 5 কেজির 9 গুণ হবে পানি, তাহলে 5 নং 45। এই 45 লিটার পানি একটা বালতিতে বা ড্রামে নিয়ে মাইপা এই 5 কেজি ঔষধ মিক্স করব, গুলাবো, তৈরি করব, দ্রবণ তৈরি করব। ওই দ্রবণটাকে আমরা বলবো, যেহেতু 100-র মধ্যে 10 ভাগ এটা হইতেছে, সেই জন্য এটা 10 ভাগ ঘনত্বের CCB দ্রবণ। তাহলে ওই দ্রবণটার নাম কি বলবো? 10 ভাগ ঘনত্বের CCB দ্রবণ। এই CCB দ্রবণে আমরা আউটডোরের যে কাঠগুলা বা বাঁশগুলা বা সনগুলো, সেগুলো এটার মধ্যে ব্যবহার করব। সেখানে রেশিওর একটু পরিবর্তন আছে, সেটা আমি একটু পরে বলতেছি। তাইলে আমরা প্রথমে CCB দ্রবণ তৈরি করেছি। এই দ্রবণটায় যে কাঠগুলা বাঁশগুলো ব্যবহার করব, সেগুলো কোথায় ব্যবহার করব? ঘরের বাহিরে। আচ্ছা, যদি এই 2 কেজি নিয়ে আমি বলেছি, এখন যদি এটার পরিমাণ 2 কেজি না হয়, আমরা তো বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছি। এটার পরিমাণ আমি 2 কেজি দিয়ে এই দ্রবণটা তৈরি করলাম। ধরেন এটা আপনার 2 কেজি না, 4 কেজি লাগবে। যদি এটা 4 কেজি নেই, তাহলে এটা কি দিব, এটা দিব, পানি কতটুকু দিব, এটা আপনারা মিলাইতে পারবেন? কে পারবেন? একজন যদি শেয়ার করেন। না প্লিজ, আপনি বলবেন না, আপনি এর আগেরটা বলছেন, পিছন থেকে আমি একজনকে যাচ্ছি, আপনি বলেন। এইটা মানে কি? সি, প্রথম সি 4 কেজি, আর এটা হবে 8 কেজি। এটা 4 কেজি, 2 কেজি, তাহলে মোটমাট হইল 10 কেজি। এখন পানি দিব কত? কেউ বলবেন না। 90 কেজি। কেন? 45 এর ডাবল হলো 90। আচ্ছা, আর অন্যটা যদি বলে এটা 4 কেজি, এটা 4 কেজি, এটা 2 কেজি, তাহলে মোটমাট হইছে 10 কেজি। তাহলে আমি গুণ করব কয় দিয়ে? 9 দিয়ে। তাহলে 9 10 90 লিটার, তাই না? হ্যাঁ, 90 লিটার পানি দিব, এই 10 কেজি ঔষধ মিক্স করব, তাহলে একটা দ্রবণ হবে, যেটাকে আমরা 10% CCB দ্রবণ বলব। এই পরিমাণটা যদি অন্য আরেকটা হয়, মিলাইতে পারবেন? কে পারবেন? অন্য কেউ? 90-100 গ্রামে। আচ্ছা, ধরেন আপনাকেই বললাম, স্যার আপনাকে বললাম যে এইটা আমি 6 কেজি নিলাম, তাইলে কি হবে একটু যদি কাইন্ডলি বলেন, আপনার মুরব্বী মানুষ। 6 কেজি নিলাম, এটা কয় কেজি নিব? 6 কেজি। এটা তাহলে টোটাল কত হইল? কেউ বলবেন? 15 কেজি। 15 কে আমি 9 দিয়ে গুণ করব, 9 15 কত হয়? 9 10 90, 5 9 45, 135। তাহলে এই পানিটার মধ্যে যদি এই দ্রবণটা মিক্স করি, তাহলে একটা দ্রবণ তৈরি হবে, সেই দ্রবণটাকে আমরা বলবো 10 ভাগ ঘনত্বের CCB দ্রবণ। এই দ্রবণটায় আমরা কি ডুবাবো? আমরা ঘরের বাহিরে যে কাঠগুলো বা বাঁশগুলো ব্যবহার করব ট্রিটমেন্ট করে, সেই কাঠগুলো এখানে ডুবাই রাখবো। আগের মতো যদি কাঠ হয় 1 ইঞ্চি পুরুত্বের জন্য 7 দিন, 2 ইঞ্চি পুরুত্বের জন্য 10 দিন, 3 ইঞ্চি পুরুত্বের জন্য 12 দিন ডুবাই রাখবো। যদি বাঁশ হয়, শুকনা বাঁশ, তাইলে সেই বাঁশগুলো এখানে ডুবাই রাখবো 3 দিন। শুকনা বাঁশ ডুবাই রাখবো 3 দিন। যদি সন হয়, সনের জন্য আবার এই ঘনমাত্রা বেশি হয়ে যায়। সনের জন্য আমরা সাধারণত 2.5% করি। 2.5% মানে হচ্ছে 100-র মধ্যে 2.5 কেজি হবে ঔষধ, আর বাকি 97.5 লিটার হবে পানি। ওই 2.5 কেজি ঔষধের মধ্যে আবার রেশিও এটা ঠিক থাকবে, 2 ভাগ 2 ভাগ 1 ভাগ, অর্থাৎ সেখানে হবে 1 কেজি 1 কেজি আধা কেজি। এই তো আপনারা শিখে গেছেন, এটাই আমরা বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, যাবেন আর জাস্ট 5 মিনিট। তাহলে এইভাবে আমরা CCB দ্রবণ তৈরি করে সেখানে ওই বাইরে ব্যবহৃত কাঠ বাঁশ ছনগুলো। আরেকজন স্বেচ্ছায় বলেন, পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আরেকজন কে থাকবেন বলেন? কে থাকবেন বলেন?
আচ্ছা ঠিক আছে, উনি থাকবে। তাইলে আমরা দুইটা কমিটি পেলাম, একজনে একটা কমিটি বিবি দ্রবণ তৈরি করবে। এই যে এতগুলো আলোচনা করলাম সকাল থেকে, এই আলোচনাগুলো হয়তো ভুলে যাবে, কিন্তু আপনারা যদি প্র্যাকটিক্যালটা নিজের হাতে করেন এটা সহজে ভুলবেন না। আর যদি একান্ত ভুলে যান, আপনাদের হাতে যে কাগজটা দেওয়া হয়েছে এই কাগজের লেখা আছে, একবার রিডিং পড়লেই আবার বুঝে যাবেন। আমরা চাচ্ছি আপনারা কষ্ট করে সময় নষ্ট করে এখানে আসছেন, আমরাও দূর থেকে এসেছি, এই আপনাদের কষ্ট আমাদের কষ্টটা যেন কাজে লাগে। এবং ফিউচারে যদি আপনারা এরকম একটা হাউস করেন, সৌরচুল্লি তৈরি করেন, এই প্রযুক্তি দুইটা একসাথে এনে আপনারা ওইভাবে ব্যবসা শুরু করতে পারেন, আরো ফ্রুটফুল হবে। তাইলে এই দুইটা গ্রুপ একদম প্র্যাকটিক্যালি করবেন। এখন এই প্র্যাকটিক্যালি করার জন্য বিবি গ্রুপকে আমার প্রশ্ন, আপনার এখানে 1 কেজি আছে বরিক অ্যাসিড, 1 কেজি আছে বোরাক্স, এই বিবি গ্রুপ বলেন তো আপনাদের জন্য পানি কতটুকু লাগবে? 18 লিটার। তাইলে আপনারা ওনাদেরকে একটু হেল্প করবেন, ইয়ে কই 18 লিটার পানির ব্যবস্থা করেন, ওনারা যেন গিয়ে মিক্স করে করা আছে। আচ্ছা ঠিক আছে, এটা বিবি গ্রুপের জন্য। আর সিসিবি গ্রুপ রবিউল সাহেব আছেন, হ্যাঁ আপনার সাথে 2 জন আছে। 1 মিনিট, আপনাদের জন্য এখানে কেমিক্যাল আছে 1 কেজি, মানে সি মানে কপার সালফেট, 1 কেজি আছে সোডিয়াম ডাইক্রোমেট, আর আধা কেজি আছে বোরিক অ্যাসিড। এইবার আপনারা বলেন তো আপনাদের জন্য কতটুকু পানি লাগবে? এখানে আছে 1 কেজি, 1 কেজি, আধা কেজি, টোটাল 2.5 কেজি। 2.5 কেজির জন্য পানি কয় লিটার লাগবে বের করতে পারবেন হিসাবটা? 22.5 লিটার। গুড, ওনাদের জন্য জোরে একটা করতালি হবে। হ্যাঁ, আমরা এটাই আসলে সকাল থেকে বলার চেষ্টা করেছি, আপনারা সম্ভবত বুঝেছেন। এই বিবি গ্রুপ এবং সিসিবি গ্রুপ এটা নিয়ে যান, আপনারা প্র্যাকটিক্যাল ওখানে করবেন। আচ্ছা দেন, হ্যাঁ এই দাঁড়ান ছবি তুলবেন, হ্যাঁ একটু এই পাশে যান, এক পাশে যান, এক পাশে যান। কত করে ঢালেন ঢালেন, তুই বলো, তুই ঢালেন। হ্যান্ডগ্রুপ আনছে, আনছে ওই হ্যান্ডগ্রুপটা কই? আরে দেন না, ছবি তো উঠতেছে না, ছবি উঠবে না, মোজা লাগান, মোজা দেন, ওনাকে মোজা দেন না, মোজা দেন, আরে দেন না ওনাকে। আরে বিবি লো, এটা ফাটি দিন তো, এটা হলো সমস্যা। একটা লো, এটা একটা লো, একটা কাপড় দেখো, প্যাকেট থাকলে ওইটা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা দিয়ে দেন, দিয়ে দেন। এটা এটা আমি বিবির সাথে এটা মিক্স হলে ফাটি দিন। ঢুকান না, আঙ্গুলে ঢুকান না, কোন রকম ঢুকাই না। এটা আরেকজনকে দেন দরকার নেই। এমনি একদম লাগালে ডাইনাতে, একটা ডাইনাতে লাগান বস। হ্যাঁ, এই দ্রবণটা তৈরি করে আজকে ঘুরে করে নিয়ে টেস্ট করবেন। ঠিক আছে, কাকা করব, মোজা করব। মোজার ভিতরে ঢুকে দিতে লাভ হইলো কি? মোজার ভিতরে পানি ঢুকে গেল কি? আমরা সরু আর আরে এমনি তো হাত ছুঁয়ে দিছি, আমরা সরু মিস্ত্রিতে শুনেন প্রথম হ্যাঁ ঢালেন ঢালেন, কত সাদাটা দেন, বলেন কোনটা আগে দিবে? সাদাটা, সাদাটা সরো ক্যামেরার সামনে থেকে এই খুলি রাখি। বলেন এই সাদাটার নাম কি? বড়ি গেছে মেডিসিন লাগাই দেন, একটু করে বলে দেন। সাদাটার নাম কি? দূর বলবেন এই জয় স্যার, সাদাটার নাম কি? বড়ি গেছে ছবিটা বসে দেন, কাটলো ঢালেন। হ্যাঁ ওই কাটই কাটলো, এ ভাই আপনি সরেন, কাটলো ঢালেন, ওই কাটে কান দেন। এই ক্যামেরা মারতা হেরে তোরা কি দে স্যার গুলি দাও। ওজে আরে হইছে ভাই, ভাই গোলা হইছে, আপনি ওটা ঢালেন, একটু ঢালেন, আর ঢালেন, ওই নীলাটা ঢালেন, নীলাটা কপার ঢালেন। বললে আল্লাহ রে তুই কাটবো না পুরি কেন? আচ্ছা পুরি এরকম খেলা মাছ নেই, মাছ বের করে দেন, চিড়ে বেলেন ভাই, বলতেন চিড়ে বেলেন ইসমাইল আঙ্গুল আটকে দিছি রে। আর কাকা কষ্ট হয় না। আরে এটা পাউডার করে দেওয়ার দরকার ছিল, একটু যাই পরে ভুলে যাবে, একটু নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। আরে কি রে
তোরা চাই কি এখানে ওষুধ থাকবে সাদা ওটা ডিস্ট্রিক্ট রোডার তরকার দিতে হবে দিমো সরো আরে বোতল লন লাগবে বোতল আছে ডিস্ট্রিক্ট ওয়াটার ওই চাকাটা দেন না জানি দাঁড়ান আঙ্কেল স্যার একটু আমাদের পুরনো সহকর্মী জাহাঙ্গীর সাহেব আছে আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আমি আছি স্যার আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন এই ডবল করে দেখান না দেখা যাচ্ছে ওই এই যে এখন স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ এই ডাইক্রোমেট হ্যাঁ স্যার ওই প্র্যাকটিক্যালের ওই জিনিসটা কিভাবে লিকুইড করতেছে ওইটা দেখাই দিতেছি হ্যাঁ দেখান। আর যারা প্রশিক্ষণার্থী আছে তাদের জন্য আমার একটা কথা যে আপনাদের স্যারেরা অনেক কষ্ট করে গিয়েছে ওইখানে যা শিখাচ্ছে আপনারা এগুলো একটু কাজে লাগাবেন। আপনারা কাজে লাগালেই বলেন সবাই ইনশাআল্লাহ স্যার আপনার কথা শরীর হুজুর কোন কার্ডে আচ্ছা ওই ঠিক আছে স্যার তাহলে রাখি আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তাহলে একটু হইছে ঘরের বাইরে আর এটা তো ঘরের ভিতরে আর সোজা কথা তিল্লাই আর এটা এটার লগে এটা মিক্স করবেন না এটা সাথে এটা টাচ হইতে না টাচ এটা নেগেটিভ পজিটিভ হইছে তাই হ্যাঁ এই তো বুঝি মানে আগো গাড়াকে তো বড় মাত্রা আমরা না বুঝি কেন আচ্ছা যাক সাররা তো বলি গেছে এক ইঞ্চি কাট বিজয়ের হাত দিন দেখবো এটা মনে করে ফার্নিচারের জন্য করছে হাত দিন দেখবো হ্যাঁ হাত দিন আবার সবচেয়ে বাজে কাট হ্যাঁ এটার ভিতরে দিতে হবে মানে মাথার গাছ দেন আমগাছ গাছ দেন দে ওটা লড়ি যায় মানে হাত দিন দেখলে এটা কি হয়ে যাবে হানি কি হয়ে যাবে তো এটা কি হবে এটারে কেন এই গুনে দেন এক সপ্তাহ ভিতরে গুণ ধরে গুণ জিনিসটা এটা হইতো না এক ধর আমার 50 বছর বয়স ওই ইয়েটা আছে ওই ঘরেটা আছে এই ইয়া সাগর বোতল নিয়ে লইলো আসসালামু আলাইকুম